প্রতিষ্ঠানে পূর্ব বাংলার হিন্দুদের জন্য 20% আসন সংরক্ষণ থাকবে। উচ্চশিক্ষা এবং কারিগরি এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে 30% আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ থাকবে এবং হিন্দু ছাত্রদের জন্য উপবৃত্তি দেওয়া হবে। এইরকম একটা চুক্তি মুসলিম লীগের সঙ্গে করে যে কারণে বৃহত্তর ফরিদপুর, খুলনা, যশোর সহ এবং সিলেট ভারতে না হয় তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো যে আমরা এই অঞ্চলের হিন্দুরা আমরা নিজেদের উন্নয়ন করতে চাই, মুসলিমদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই এই অজুহাতে। কিন্তু প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবিভক্ত ভারতের সংখ্যালঘু মুসলিমদের দাবির প্রেক্ষাপটে 1909 সালে মার্লি মিন্টো শাসন সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল। 1916 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারেও মুসলিম সম্প্রদায়ে এই অধিকারকে স্বীকার করে নেওয়া হয়। 1919 সালের ভারত শাসন আইন এবং 1935 সালের ভারত শাসন সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। 1947 সালে ভারত ভাগ হওয়ার পরেও পাকিস্তানের পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে। 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে 1954 সালে পাকিস্তানে বিধানসভা নির্বাচন হয়। পৃথক নির্বাচনের ব্যবস্থায় পাকিস্তানের প্রাদেশিক পরিষদে 309টি আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় 72টি আসন, তার মধ্যে হিন্দু হচ্ছে 69, 2 জন বৌদ্ধ এবং 1 জন খ্রিস্টান আসন লাভ করে। কিন্তু আওয়ামী লীগ হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে 1955 সালের 23 অক্টোবর কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাবে এবং সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম পরিবর্তিত হয়ে আওয়ামী লীগ করা হয়। আওয়ামী লীগের প্রচেষ্টাতে পূর্ব পাকিস্তান বিধানসভায় যুক্ত নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়। 1962 এবং 1964 সালের নির্বাচনে মাত্র 3 জন হিন্দু নির্বাচিত হয়। 1972 থেকে 3 জনে নেমে আসে। অতঃপর স্বাধীনতার ডাক আসে। হিন্দু সম্প্রদায় পাকিস্তানের বঞ্চনা থেকে বাঁচতে একচাটিয়া আওয়ামী লীগকে ভোট দেয়। ফলে পাকিস্তানিদের রোষানলে পড়ে 1 কোটিরও বেশি হিন্দু ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। স্বাধীনতার যুদ্ধে যারা খুন হয় তার বেশিরভাগ ছিল হিন্দু। দেশান্তরিতের মধ্যে 100% ছিল হিন্দু। 100% হিন্দুর ব্যবসা, বাড়িঘর, প্রতিষ্ঠান লুট হয়। হিন্দুর রক্তের উপর দেশ স্বাধীন হয়। অথচ 1972 সালের 18 অক্টোবর সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র সংখ্যালঘু সদস্য ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন সহ অর্থনৈতিক স্বার্থ রক্ষার যে সংশোধনী প্রস্তাব আনেন, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার জোরে তা সম্পূর্ণ বাতিল করে দেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1954 সাল থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে। হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নাই। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে, কোনো বিচার হয়নি। 1990 থেকে 92 সালে ভারতের বাবরি মসজিদ, রাম মন্দিরকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, মঠ মন্দিরে ব্যাপকভাবে হামলা হয়। ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা, চট্টগ্রামের বেশিরভাগ মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ হয়। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ডেন্টো তার আমার ফাঁসি চাই গ্রন্থে শেখ হাসিনার নির্দেশে, পরিকল্পনায় ও অর্থে তিনি নিজে ঢাকা শহরের হিন্দুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মঠ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করেন বলে স্বীকার করেন। 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে ভোলা সহ সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠান হামলা, অগ্নিসংযোগের ঘটনাও আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছিল বলে জানা যায়। আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনা, শিয়ালী, রংপুরের পীরগঞ্জ, সুনামগঞ্জের সাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধর্ম অবমাননার অজুহাতে পরে অনুসন্ধানে জানা গেছে 1991 সালের ঘটনা সহ প্রতিটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ, যে কারণে কোনো ঘটনারই বিচার করে নাই কোনো দল। আমাদের পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সংসদ ছিল, তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। অতীতে কোনো সরকার হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিলেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় এবং বৈদেশিক রাজনীতির গেরাকলে পিষ্ট হয়ে আজ অস্তিত্বহীনতার মুখোমুখি। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, এমনকি আমেরিকান নির্বাচনেও বাংলাদেশের মাইনরিটি ইস্যু তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার করেছে, অথচ এর স্থায়ী সমাধানের কথা কেউই বলছে না।
অথচ মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় এক ভীতিকর পরিবেশে বসবাস করছে, প্রতিনিধিত্বহীনতায় হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে, 33% থেকে আজ 12% এসে পৌঁছেছে। আমরা এর অবসান চাই, মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই। সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক দলগুলো কখনোই এদেশের জনসংখ্যা অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয় নাই। সরকারি হিসাব মতে 12% সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের 42টি আসন পাওয়ার কথা, কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার 55 বছরে কোনো সংসদেই হিন্দু সম্প্রদায় তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাঠাতে পারে নাই। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মাত্র 2 জন এমপি হতে পেরেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে না, অর্থাৎ পার্লামেন্ট হিন্দু প্রতিনিধি শূন্য। সেজন্য বিএনপি ঘোষিত রেইনবো সরকার গড়তে, সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চলমান সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে হবে। অন্যথায় দেশের হিন্দু সম্প্রদায় ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিতব্য